শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবর্গের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। স্কুল টাইমে পড়েছি রাসবিহারী বসু, ওনার সম্বন্ধে যতটা জেনেছি, এটা খুব আক্ষেপের কথা, স্যার রাসবিহারী ঘোষের সম্বন্ধে ততটা কিন্তু আমরা স্কুল টাইমে জানিনি। তো আমি জাস্ট একটু ওনার জীবনী সম্বন্ধে ডিটেলে আলোচনা করা হয়েছে, ওনার অবদান বিভিন্ন ক্ষেত্রে, তার যে বিরাট অবদান সেটার ব্যাপারে যারা প্রাজ্ঞ, যারা ব্যাপারটা নিয়ে চর্চা করেন তারা বিস্তারিত বলেছেন, আমি সেই ব্যাপারে বলার যোগ্যতা নেই। আমি জাস্ট একটু অন্যভাবেই বলছি, যেহেতু এখানে স্কুলের বাচ্চারা রয়েছে, এই বয়সটা এখন ধৈর্য ধরে শোনা যায় না, আমিও জানি, কিন্তু 2000 সালে তোমরা তখন হয়তো দেখতাম, তখন ক্রিকেটে নাম্বার 1 টিম ছিল অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ার সাথে বাকি টিমের দূরত্ব অনেকটাই বেশি ছিল। তো সেই অস্ট্রেলিয়া টিমের সঙ্গে আমরা তখন ক্রিকেট পাগল ছিলাম, তো সমস্ত নিউজগুলো পড়তাম, তাতে একটা কথা বলা হতো যে অস্ট্রেলিয়া টিমের খেলা হচ্ছে, 5টা 6টা উইকেট পড়ে গেছে, বোলাররা সেলিব্রেট করছে যে অর্ধেক টিম আউট। তখন দেখা যাচ্ছে প্যাভিলিয়ন থেকে যে ব্যাট করতে নামছে তার নাম হচ্ছে অ্যাডাম গিলক্রিস্ট। তো অ্যাডাম গিলক্রিস্ট নামছে 6 বা 7 নাম্বার একটা টিমের, তাহলে টিমটা কোন পর্যায়ে? তো সেরকমই এক সময় স্বাধীনতার আগে এবং স্বাধীনতার কিছুদিন পর অবধি পশ্চিমবঙ্গ বা বাংলা, তাদের যে অবদান ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরও বিভিন্ন ক্ষেত্রে, সেটা বোধহয় আমরা আজকের যুগে দাঁড়িয়ে অবিশ্বাস্য মনে হবে। বিভিন্ন ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না, সেটা এভারেস্টের হাইট মাপা থেকে শুরু হোক, সেটা ইংলিশ চ্যানেল পার করা থেকে শুরু হোক, স্বাধীনতা যুদ্ধ হোক, ঠিক আছে, সমস্ত ব্যাপারে আমাদের যারা মনীষী ছিলেন তাদের অবদান এতটাই ছিল এবং তাদের সংখ্যা এতটা বেশি ছিল, তার জন্যই মনে হয় রাসবিহারী ঘোষ, স্যার রাসবিহারী ঘোষ, ওনার মতো একটা প্রতিভা বোধহয় আমরা ঠিকঠাক বাংলার মধ্যে পড়াশোনা করে অতটা বিস্তারিতভাবে জানতে পারিনি, এটা আমাদেরই এক লজ্জা। তো আশা করবো আমাদের নতুন প্রজন্ম, আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, তার মধ্যেও তোমরা একটু অন্তত চেষ্টা করবে বাংলার এই মনীষীদের সম্বন্ধে জানার, তাহলে শুধু গর্ব হবে, শুধু তাই নয়, বোধহয় ভবিষ্যতের পথটাও আমরা আর একটু স্পষ্টভাবে দেখি। স্যার রাসবিহারী ঘোষের 181তম তার জন্মদিবসকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের সম্মানীয় ডিএম ম্যাডাম রয়েছেন, আমাদের সম্মানীয় এসপি সাহেব সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা, সঙ্গে বহু বিশিষ্ট মানুষজন এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরা, সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। রাসবিহারী ঘোষের মতো একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আমরা জানি। আমি নিজে কয়েকবার খণ্ডঘোষে তার জন্মদিবসের অনুষ্ঠানে আমি নিজে গেছিলাম, এবারও আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছিল, কিন্তু আমি একটা কাজের জন্য আমি যেতে পারি নাই। যেসব মানুষগুলো, একদিন আমরা বারবার বলি যে বাংলার মানুষরাই একদিন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সঙ্গে থেকে যে লড়াই দিয়েছেন বাংলার মানুষ, আমাদের এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষও সেই রকমই একজন মানুষ, যিনি আমাদের বাংলার খণ্ডঘোষের বর্তমান গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। আজকে আমাদের ভালো লাগছে যে প্রতি বছরই আমরা তার জন্মস্থানে গিয়ে এই দিনটা পালন করা হয়, আমরা চেষ্টা করি প্রতিবার যাওয়ার জন্য, কিন্তু আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে, কারণ এই মানুষগুলোকে আমাদের ভোলার ধন্যবাদ জানাই, কারণ আমরা খুব শর্ট নোটিসে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল স্যার রাসবিহারী ঘোষের মেমোরিয়াল লেকচারটা অর্গানাইজ করার জন্য, কিন্তু কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সে আমরা আজকের দিনে এটা করাতে পারছি না। আমরা শীঘ্রই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। যারা নামকরা হিস্টোরিয়ান তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তারা সুন্দরভাবে স্যার রাসবিহারী ঘোষের অবদান নিয়ে বলেছেন। সত্যি আমরা বিশ্বাস করতে পারছি না, যারা এসপি সাহেব বললেন এইরকম মানুষরা আমাদের এখানে ছিলেন, শুধু আমাদের বর্ধমান জেলার গর্ব। শুধু রাসবিহারী ঘোষ শুধু না, আমাদের রাসবিহারী ঘোষ থেকে শুরু করে রতকেশ্বর দত্ত থেকে শুরু করে আমাদের প্রচুর মনীষী মানুষরা রয়েছে আমাদের বর্ধমান জেলায়, তাদের জন্ম হয়েছে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা প্রত্যেকটি যারা রয়েছে তাদের জন্মদিবস আমরা এখানে পালন করব। কারণ আমাদের নতুন জেনারেশন তারা জানে না এইরকম মানুষ ছিল স্যার রাসবিহারী ঘোষ। তার যে উনি শুধু একটা লিগেল ইঞ্জিনিয়ারিং ছিল না, যেভাবে আগে যিনি বক্তব্য বলেছেন হ্যান্ড টু ডেথ, এইরকম যে মানে লিগাল স্পেসে কতটা আমার অবদান আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে শুরু করে ওনার প্রচুর অবদান রয়েছে। তার বাইরে উনি যেভাবে এডুকেশনের ক্ষেত্রে যে কাজটা করেছেন, আজকে আমরা সকলেই জানেন কলকাতা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি শুধু আমাদের বাংলার গর্ব না, আমাদের ভারতবর্ষে যেখানেও ফার্স্ট টাইম যে ইউনিভার্সিটির নামগুলো দেওয়া হয় সবসময় আমাদের জীবন 1865 রাসবিহারী ঘোষ ম্যালেরিয়া জ্বর, তার স্যার যিনি কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয় তিনি বললেন তুই পরীক্ষা দিলে বাংলায় পাস করতে পারবি না। তো তারপরেই তিনি ওই কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয়ের দাদার একটি বই বেকন সন্দর্ভ রাসবিহারী ঘোষকে পড়তে দিয়েছিলেন। বসু আর রাসবিহারী ঘোষকে নিয়ে কাজ করতে গিয়ে যে মর্যাদা বর্তমানে বা বিভিন্ন জায়গায় পাচ্ছি তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমাদেরকে গৌরবান্বিত করছে। স্যার রাসবিহারী ঘোষ 1845 সালে খণ্ডঘোষ থানার খণ্ডঘোষ গ্রামে জন্মেছিলেন এবং বর্ধমান শহরে একটা সবচেয়ে প্রাচীন, ভারতবর্ষের অন্যতম প্রাচীন যে স্কুল রাজ কলেজিয়েট স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। সেই স্কুলের অনুষ্ঠানে আমরা যাই, তো সেখানে তিনি পড়াশোনা করে আইনের অনেক বড় কাজ করেছেন, কিন্তু আইনের থেকে সবচেয়ে বড় যে জিনিসটা তাকে অনেক সম্মানিত করেছে, তিনি দানবীর ছিলেন। আমরা অনেক আগে একজনের নাম শুনলাম যে তাকে ইংরেজ সরকার 60 টাকা বৃত্তি দিত, তো সেই টাকাটার বর্তমান মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে সেই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে যাদবপুর, সম্ভবত তখন তো যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়নি, তখন যে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ টাকা দান করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ টাকা দান করেছিলেন এবং তার বাবার নামে জগবন্ধু ঘোষ উচ্চ বিদ্যালয় যেটা প্রতিষ্ঠা তিনি করেছেন, এখন সেই স্কুলটা আছে। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি এই কথা বলতেন যে মাই ওয়ার্ড ইজ ল, তার কথাটাই হচ্ছে আইন। এত বড় কথা বলার হিম্মত কারো থাকতো না। আমরা অনেকে জানি না যে রাসবিহারী ঘোষ বর্তমান কোর্টেও প্র্যাকটিস করেছেন, কলকাতা হাইকোর্টে করেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন কোর্টে তিনি প্র্যাকটিস করেছেন। আমি কালকে একটা বই পড়ছিলাম যে তার ভাইয়ের লেখা, সুরেশচন্দ্র ঘোষের লেখা একটা বই, যে দাদার কীর্তি বইটা আমি ডিএম ম্যাডামকে দেবো এবং সবাই আধিকারিকদের দেবো সেই বইটা। তো সুরেশচন্দ্র ঘোষ সময় লিখেছেন যে আমরা অনেক সময় উকিলরা আইনের অনেক কচকচানির কথা বলি, সেখানে কিন্তু অনেক কেস আমরা জিততে পারি না। তিনি সম্ভবত একটা জায়গার কথা বলেছেন যে জামবনি বলে একটা জায়গা, সম্ভবত সেখানে কোর্টে 4 ঘন্টা ধরে বিচারককে অনেক বুঝালাম যে তার পক্ষে যেন আইনটা পাস হয়, কিন্তু বিচারক বলল যে আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারিনি 4 ঘন্টা ধরে, বলে তখন একটু অন্য রাস্তা নিলাম। রাসবিহারী ঘোষ বলছেন তিনি আইনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, তিনি বললেন একটু অন্য রাস্তা নিলাম। তাকে আমি পরে বললাম যে স্যার আপনার যা যোগ্যতা, আপনি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন। যে কেসটা তিনি ধরেছিলেন হেরে যাবেন, সেই কেসটা কিন্তু তিনি জয়লাভ করলেন। আমি এখানে ডিএম ম্যাডাম, এসপি স্যার আছেন, এতগুলি ব্যক্তিত্ব আছেন, আমাদের বিধায়ক সাহেব, এসডিও স্যার থেকে শুরু করে এডিএম স্যারেরা আছে, তাদের সামনে কথা বলার ধৃষ্টতা। আমি শুধু সবাই আছি, আমরা রাসবিহারী ঘোষ এবং রাসবিহারী ঘোষ নিয়ে কাজ করছি, যেটা আমাদের অনেক লড়াইয়ের ফল। আমাদের পূর্ব বর্ধমানের যিনি ইউপি, তিনি শর্মিলা সরকার পার্লামেন্টে কিন্তু আমাদের কথা শুনে পার্লামেন্টে কিন্তু দাবি করেছেন যে রাসবিহারী ঘোষকে সম্মাননা জানানো হোক। অলরেডি বর্তমানে ডিএম ম্যাডাম অনেকদিন থেকে চেষ্টা করছেন, অলরেডি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বর্তমানে এসে ঘোষণা করেছেন রাসবিহারী ঘোষের বাড়িটাও সংরক্ষণ করার জন্য আরো অনেক কিছু কাজ। যেহেতু রাসবিহারী ঘোষের বাড়িটাও হেরিটেজ হচ্ছে, ডিএম ম্যাডাম সেখানে গিয়েছিলেন, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে এলাকায় তিনি রাসবিহারী ঘোষ জন্মেছেন, সেই এলাকার মানুষ, সেই পাশের গ্রামে আমি জন্মেছি এবং আজকে 181তম জন্মদিন পালন হচ্ছে বর্ধমানের মতো জায়গায় এই প্রথম, সেটা আমাদের কাছে অনেক গৌরবের বিষয়। আগামী দিনে রাসবিহারী বসু এবং রাসবিহারী ঘোষকে নিয়ে আরো অনেক কাজ করার
প্রতিশ্রুতি দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য